রোববারের সকাল। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলো রাত ছুটির দিন। বাইরে প্রখর রোদের পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টি শেষে আজই বোধহয় সূর্যের মুখ দেখতে পাবে ধরণী। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ উবে গিয়ে শুকিয়ে যাবে পিচ ঢালা ঝকঝকে রাস্তাঘাট। তবে সেই রাস্তায় পদচারণার তারা আজ খুব একটা কারোরই নেই। ছুটির দিন বলে কথা। যেহেতু ছুটির দিন সেহেতু আজ ভার্সিটি নেই। অরু আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠেও আজকাল চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড তাই। কোনো মতেই ঢুলু ঢুলু পায়ে রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে অরু চলে এসেছে হলরুমে। বাড়িতে অরু ব্যতীত কেউ নেই। শুধুমাত্র হলরুমে ডিভানে বসে লেজ নাড়াচ্ছে ডোরা। ডোরাকে এভাবে ডিভানের উপর বসে থাকতে দেখেই এক ঝটকায় ঘুম ছুটে গেল অরুর। চোখের পাতায় কয়েকবার পলক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করে অরু বলল, কি করেছিস ডোরা? এটা জায়ান্ট কৃতিকের বসার জায়গা। তুই এখানে বসেছিস জানলে তোকে আমাকে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে প্রফেসর জেকে। ঘর বাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম। অরুর তীব্র চোখ রাঙানো ধমকে বোধ হয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়াতে নাড়াতে জায়গা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাঁচুমাচু করে চলে যাওয়াতে অরু সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ করার কি আছে? আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে তো আর তুই চিনিস না, তাই অমন রাগ দেখাচ্ছিস। আমি চিনি। চিনব নাই বা কেন বল? ক্লাসে মাইক্রোনমিক্স পড়ায় তো। ডোরা অরুর এত হাবিজাবি কথা বুঝলো কি বুঝলো না তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ গুটিয়ে অন্যত্র জায়গা দখল করে নিল। বসে পড়ল কিচেন কাউন্টারের এক পাশে। ডোরার কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে অরুর চোখ গেল দোতলায় কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড অথচ কৃতিক সকাল সকাল বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটাও অরু জানে না, জানার কথাও নয়। তবু চোখ দুটো আজকাল হুটহাট তার খোঁজ করে বসে। কেন করে তা জানা নেই অরুর। মন মস্তিষ্ক তাতে একযোগে সায় জানায়। হৃদয়ের কোন দিক থেকে কোনো বাধা নেই। তবুও অরুর ভয় হয়, ভীষণ ভয়। সেই সাথে কৃতিকের ওপর একরাশ বিরক্তি আর অভিমান তো আছেই। কী করে পারলো ওকে এভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণেই মনে পড়ে যায় সেদিন রাতে কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নিংড়ানো আশ্বাসটুকু। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি তো হাতে সামলে নেব। তোর শরীরে কলঙ্কের আঁচও লাগতে দেব না। কথাগুলো ছিল ভেলভেট মেঘের মতোই মসৃণ, অথচ প্রত্যেকটা কথায় উপচে পড়ছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন কৃতিকের জন্মই হয়েছে অরুকে দুহাতে আগলে রাখার জন্য। সেদিনের বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝংকার তুলেছিল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসেরা মুহূর্তেই গতিপথ বদলেছিল। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল মানুষটা যা বলছে ঠিক বলছে। বিয়েটা যখন জোর করে করেছে তখন দায়িত্ব অবহেলা করার পাত্র জায়ান কৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো তাতে কি আসে যায়। কৃতিক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক কোনো সমাজে ভালো চোখে দেখবে না, কোনো দিনও না। তার উপর মা আর আপাত আছেই। অরু যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডফোনের তীক্ষ্ণ আওয়াজে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায়। কৃতিকের শূন্য ঘরের দিক থেকে চোখ নামিয়ে অরু তাকায় সেদিকে। মনে মনে ভাবে, ল্যান্ডলাইনে কল এসেছে, তার মানে আমার কল। কিন্তু এই সময় কে কল দিল? অরু ঠোঁট কামড়ে ফোনের ওপাশের মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো অনুর উচ্ছ্বসিত ক্রন্দনরত আওয়াজ। গলায় অসম্ভব খুশি আর চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখে অনু বলল, অরু, দ্রুত নার্সিংহোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে। অনুর কথায় চোখ দুটো বড় বড় করে অরু অবিশ্বাস্যের সুরে দ্বিতীয়বার শুধালো, কি বলছিস আপা? সত্যি মা আমাকে খুঁজছে? হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলেই দেখতে পাবি। অনুর সঙ্গে সঙ্গে অরু এবার ব্যথাতোর খুশিতে ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল,
আমি এক্ষুনি আসছি আপা, এক্ষুনি আসছি। ওর কথায় সায় জানে অনু কল কেটে দিলে অরু দ্রুত ব্যস্ত হয়ে পড়ে রেডি হওয়ার জন্য। অপারেশনের পরে মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিন আগে, তবে তখনও এত বড় অপারেশনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বলে কথা হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধহয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে অরুর। আজ আবারও কতগুলো দিন পর মাকে সেই আগের মতো দেখতে পাবে অরু। না, আর অপেক্ষা করা যাচ্ছে না। কোনো মতে পরিপাটি হয়ে হাতের পার্সটা নিয়ে দরজা লক করে অরু দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃতিকের আলিশান বাড়ি থেকে। হসপিটালে এসে দৌড়াতে দৌড়াতে করিডোর পেরিয়ে মায়ের কেবিনের সামনে এসেই পা দুটো থমকে গেল অরুর। ভেতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পর মায়ের কথা কানে আসছে। হৃদয়টা গুমোট আবহাওয়ার মতোই হাঁসফাঁস করছে ওর। মনে পড়ে যাচ্ছে শুরু থেকে সব কিছু। অত বড় কৃতিক কুঞ্জে দিনের পর দিন দু বোনের কষ্ট করা, প্রতিদিন ইমেইল পাঠানো, ইমেইলের রিপ্লাই না আসার একরাশ আক্ষেপ, গুছিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, মামির ছুরি করাঘাতের মতো কথার ছোবল, শেষমেশ জায়ান কৃতিকের জোর জবরদস্তিতে রাজি হওয়া। এত কিছুর বিপরীতে এখন এই মুহূর্তে মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এই জীবনে দুঃখের কিছুই ঘটেনি। এই যে কেমন সুখ উপচে পড়ছে দু চোখের কর্নিশ পেয়ে, কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়ে নিজেকে মায়ের ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চায়? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজে ভলিয়ে ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে তবেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো অরু। চোখ দুটো তখনও অভিমানী জলে টইটম্বুরোর। কয়েক মিটার দূরত্বে বসে আছে মা। পরনে তার হসপিটালে বরাদ্দকৃত আসমানি রঙের পায়জামা সেট। হাতে ক্যানোলা এখনও খোলা হয়নি, তবে চোখে মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। অরুর অবশ্য এমন মনে হওয়ারই কথা, কারণ ও খুব বেশি মায়ের ধারে কাছে থাকেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনুর ত্যাগ তিতিক্ষার কাছে অরুর এই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবরই রাশভারী গোছের মানুষ। খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখা দেয় তিনিও পারলেন না। এক হাতে অনুকে আগলে রেখে অন্য হাতে এগিয়ে দিলেন অরুর দিকে উদ্দেশ্যে। অরু আর অপেক্ষা করলো না, ছুটে এসে জাপটে ধরলো মাকে। তিন মা মেয়ের কান্নার রোল পড়ে গেল পুরো কেবিন জুড়ে। এতগুলো দিন পর অনুর মনে হচ্ছে ও আর একা নয়, ওকেও স্নেহ করার মানুষ আছে। এর চেয়ে প্রশান্তির আর কী বা হতে পারে। আজমেরি শেখ দুই মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, সব ঠিক হয়ে গিয়েছে, সব। আর দুঃখ নেই, তোমাদের মা সুস্থ হয়ে গিয়েছে, দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলল, তুমি আবারও আমাদের বুকে টেনে নিয়ে আদর করছো, এর যে সুখের আর কী বা হতে পারে মা। আমরা পেরেছি, আমি আর ওরও হাল ছাড়িনি। আমরা তোমাকে ফিরে পাবার আশা ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বো না। তোমার শরীরের একটু ত্রুটিও হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝেই চেক আপের উদ্দেশ্যে কেবিনে প্রবেশ করেন ডক্টর এডওয়ার্ড। ডক্টরের হঠাৎ আগমনে তিনজনেরই কান্নাকাটিতে ভাটি পড়ল এতক্ষণে। তৎক্ষণাৎ ডক্টরকে জায়গা করে দিয়ে দুই বোন দুই দিকে সরে দাঁড়ালো ওরা। অতঃপর আজমেরি শেখকে ভালো মতো চেক আপ করে ঠোঁটের কোণে একটা আন্তরিকতার জড়ানো হাসি ঝুলিয়ে ডক্টর বললেন, কংগ্রেস মিসেস আজমেরি, আপনার অপারেশন পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালকের মধ্যেই আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহে এবং পরবর্তী প্রতি মাসে একবার করে নার্সিংহোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করতে হবে আপনার। অত্যন্ত 6 মাস এটা ধারাবাহিকভাবে করতে হবে। তাই অনুরোধ করব আগামী 6 মাস দেশে না ফেরার। 6 মাস পর যখন আপনার হার্ট কন্ডিশন পুরোপুরি স্টেবল হয়ে যাবে তখন আপনি। আজমেরি শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট এবং দক্ষ মহিলা। ইংরেজিতেও তিনি যথেষ্ট পারদর্শী। জামশেদ জায়ানের সাথে দেশ বিদেশ ঘুরে ব্যবসা সামলেছে, পারদর্শী হওয়ারই কথা। তাই তিনি নিজ থেকেই ডক্টরকে শুধালেন, ডক্টর এডওয়ার্ড, 6 মাসই থাকতে হবে? ডক্টর এডওয়ার্ড স্মিত হেসে জবাব দিলেন, ডিপেন্ড অন ইয়োর হার্ট। হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরের সাথে খাপ খাওয়াতে পারবে আপনি তত তাড়াতাড়ি।
ডক্টরের কথায় আজমেরি শেখ হ্যাঁ সূচক মাথা নাড়ালে ডক্টর অনুকে কিছু দিক নির্দেশনা দিয়ে কেবিন থেকে চলে যায়। ডক্টর বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথাতেই একটা ফ্লাওয়ার বুকে নিয়ে কেবিনে ঢুকলো প্রত্যয়। অনু তখনও বসে বসে ডক্টরের কথাগুলো নোট করছিল ডায়েরিতে। ওরু মায়ের জন্য কমলার খোসা ছাড়াচ্ছিল। প্রত্যয় এক ঝলক অনুর দিকে তাকিয়ে সোজা গিয়ে আজমেরি শেখের সামনে দাঁড়িয়ে পড়ে। হাতের বুকেটা সম্মানের সাথে এগিয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন ম্যাম, আমি প্রত্যয় স্থান CFO অফ JK গ্রুপ। আজমেরি শেখ বুকেটা গ্রহণ করে বললেন, হ্যাঁ জানি, জামশেদ আপনাকে কৃতিকের জন্য আমেরিকা পাঠিয়েছিল। আজমেরি শেখের কথায় অনু অরু দুজনেই প্রত্যয়ের মুখপানে দৃষ্টিপাত করলো। অনু প্রত্যয়কে দেখে একটু ইতস্তত হলো, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওদিকে অরু বেচারি কৃতিকের নামটা শোনা মাত্রই ভাবছে সারা সকাল কৃতিকের দেখা নেই, কোথায় গেল লোকটা। আজমেরি শেখের কথায় প্রত্যয় সম্মোহনী হাসি দিয়ে বলল, ইয়েস ম্যাম, আপনি ঠিকই ধরেছেন, আমি কৃতিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার হয়ে কোম্পানির সকল দায় দায়িত্ব আমি সামলাই। উনি কখনোই JK গ্রুপে হস্তক্ষেপ করেন না, আর না উনি কোম্পানি থেকে কোনোরূপ সম্মানই গ্রহণ করেন। আজমেরি শেখ কিছু একটা ভেবে বলল, যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার জন্য ইমিডিয়েট একজন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, হসপিটালের আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করুন। যেহেতু আরও 6 মাস থাকতে হচ্ছে, সেহেতু আমি আমার মেয়েদের নিয়ে সেখানেই উঠব। জায়ান কৃতিক চৌধুরী আমার অবর্তমানে আমার মেয়েদের সাহায্য করেছে, থাকতে দিয়েছে। আমি তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। তবে তার সাথে একই ছাদের নিচে থাকতে আমি আগ্রহী নই। প্রত্যয় রোবটের মতো দাঁড়িয়ে আজমেরি শেখের সকল হুকুম শুনে গেল। অতঃপর ছোট্ট করে বলল, ওকে ম্যাম, আমি সব কিছুর ব্যবস্থা করছি। বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। আজমেরি শেখের হুট করেই এতগুলো সিদ্ধান্তে অনুর কোনোরূপ ভাবান্তর না হলেও অরুর কেমন যেন ভেতরে ভেতরে সূক্ষ্ম চিন ব্যথা অনুভব হচ্ছে। চারিদিকে সুখের জোয়ারে পরিপূর্ণ, তবু কিসের অসম্পূর্ণতায় হৃদয়ের এই চিন ব্যথা জানা নেই অরুর। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা হতেই বাইক রাইডিং ক্লাবগুলো পরিণত হয় নাইট ক্লাবে। উচ্ছন্নে যাওয়া বড়লোকের বাউন্ডুলে ছেলে মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা এটি। কলেজ ভার্সিটি ফাঁকি দিয়ে সারাদিন রাইডিংয়ের মতো থ্রিলিং গেমস উপভোগ করে সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে যায় ডিস্কো পার্টি। সাদা ফকফকে আলো নিভিয়ে দিয়ে লাল নীল হলুদ ফেরি লাইটের আলোয় চিকমিক করে ওঠে চারিপাশ। এক সাইডে বিভিন্ন দেশ থেকে আনা সারি সারি কাঁচের বোতলে সজ্জিত ব্র্যান্ডেড বার কাউন্টার, আর অন্য সাইডে ডিজে গানের ধুপধুপ কম্পিত আওয়াজে তালে তালে সকলের ডান্স পার্টি। অবশেষে সারা রাত ধরে মদ্যপান আর নাচের শেষে ভোর রাতে চরম আনন্দে গা ভাসানো। আমেরিকানদের জন্য এর চেয়ে চেয়ারফুল জায়গা আর কোথাও নেই বোধহয়। এদের মাঝে কৃতিক হলো রাইডিং ক্লাবের সুপারস্টারের মতো। কখন আসে কখন যায় কেউ তা জানে না। ও সাধারণত ম্যাচ শেষ হতেই নিজের ইচ্ছা মতো চলে যায়, কিন্তু আজ কোনো এক অযাচিত কারণে সন্ধ্যার পরেই ক্লাবে প্রবেশ করেছে কৃতিক। ওর সাথে অর্ণবও রয়েছে। অর্ণবের মুখভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে এরকমই একটা ফালতু জায়গায় ওকে জোর করে টেনে টুনে নিয়ে এসেছে কৃতিক। চারিদিকের মিউজিক আর হই হুল্লোড়ে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। অর্ণব বিরক্ত হয়ে কৃতিককে বলল, এইখানে কেন নিয়ে এলি? তোর যদি এতই নাচার শখ হয়ে থাকে তো তোর বউকে নিয়ে আসতিস। আমি কি তোর সাথে নাচবো নাকি? চুপ কর শালা। কৃতিক অর্ণবকে চুপ করিয়ে টানতে টানতে নিয়ে গেল বার কাউন্টারে। ওকে বার স্টুলে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল পাশেরটাতে। সামনেই দাঁড়িয়ে থাকা ওয়েটারকে দুটো হুইস্কির অর্ডার দিয়ে কৃতিক ক্লাবের চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই ক্লাবের CCTV সিস্টেমটা হ্যাক করতে হবে অর্ণব। কৃতিকের কথায় অর্ণব ভ্রুকুচকে বলল, কি তুই আবারও ঝামেলা পাকাবি? কৃতিক ঠোঁট কামড়ে অর্ণবের চোখে তীর্যক দৃষ্টিপাত করে বলল, ঝামেলা তো পাকাতেই হবে ব্রো, রিভেঞ্জ নেওয়াটা যে এখনো বাকি। এই ক্লাবেরই একজন খুব দুঃসাহস দেখিয়ে আমার দুর্বলতায় হামলা করেছিল। তাকে এক ঝলক নিজের পৈশাসিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটাও ভদ্রলোক নই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। কি দেখাবি? কাকে দেখাবি? অর্ণবের কথার পাছে কৃতিক কিছু বলতে যাবে তার আগেই সেখানে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে মাসখানেক আগেই রাস্তায় ফেলে ইচ্ছে মতো মেরেছিল কৃতিক।
তারপর অবশ্য সব সমস্যার সমাধান হয়েছে। ক্লাবের ম্যানেজিং কমিটি ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। জ্যাকসন ক্ষমাও চেয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য। এখন সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক। তাই তো কৃতিককে দেখা মাত্রই এগিয়ে এসেছে সে। এগিয়ে এসে আরেকটা বার স্টুল টেনে বসতে বসতে ঠোঁটের ভাঁজে সূক্ষ্ম হাসির রেখা টেনে অবাক হয়ে জ্যাকসন শুধালো, আরে জেকে ব্রো, আপনি তো কখনোই নাইট ক্লাবে থাকতেন না, আজ হঠাৎ? জ্যাকসনের কথায় কৃতিক নিজেও ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইলো তাই থেকে গেলাম। ভালো করিনি? ওহ, দ্যাটস রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। ওদের মধ্যে জ্যাকসনই প্রথমে পান করা শুরু করে। 1 পেগ, 2 পেগ, 3 পেগ, অতঃপর অগণিত প্যাগ। কৃতিক আর অর্ণব কিছুটা টাল হয়েছে, তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি টালমাটাল। 2 চোখ ঝাপসা, চোখের সামনে বসে থাকা একটা কৃতিককে 10টা মনে হচ্ছে। কি রোমাঞ্চকর! লেটস ডু এ রাইড জ্যাকসন, আই এম শিওর এবার তুমি চ্যাম্পিয়ন হবে। জ্যাকসন যখন টলতে টলতে আরও হার্ড ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছিল, তখনই কৃতিক ওকে অফারটা করে বসে। জ্যাকসনের মাথা ঠিক নেই, ওর মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত বহু আগে থেকেই চড়ে বসে আছে। এই মুহূর্তে নিজের শরীরে একটা আলাদাই জোশ অনুভব করছে জ্যাকসন। মনে হচ্ছে ওর ওপরে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, কেউ থাকতেও পারে না। জেকে আজও সেটা দেখিয়েই ছাড়বে। কৃতিক বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে জ্যাকসন। নিজের শার্টের কলারে একটা ঝাড়া দিয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলল, লেটস গো। কৃতিক বাঁকা হেসে বলল, ওয়াও, এত জলদি? জ্যাকসন চলে গেলে কৃতিকও নিজের হেলমেট নিয়ে ওর পেছনে পেছনে হাঁটা দিলে অর্ণবকে বলে, তুই কি পাগল? ও পুরাই টাল্লি হয়ে আছে, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, সেটাই চাইছি, চলো এবার। পেছন থেকে অর্ণব বলল, আর তুই তুই নিজেও তো ড্রাঙ্ক। নিজের ওপর কন্ট্রোল আছে আবার অন্য, তুই চল। নিজেদের সুপরিচিত রাইডিং ম্যাচের রাস্তায় এসে দুজনেই বাইক স্টার্ট করলো ওরা। চারিদিকে রাস্তাটা পুরোপুরি অন্ধকার নয়, আবার খুব আলোকুতিও নয়। সোডিয়ামের নিয়ন আলোয় পুরো রাস্তা জুড়ে আলো ছায়া বিরাজমান। জ্যাকসনের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত কুণ্ডলি পাকিয়ে মাথা চারা দিয়ে উঠছে। আজও দেখিয়েই ছাড়বে জ্যাকসন কী জিনিস। ওদিকে কৃতিক প্রথমেই খুব ধীর গতিতে বাইক স্টার্ট দেয়। বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন হাওয়ার বেগে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এই দেখে অর্ণব ভয়ার্থ নজরে তাকিয়ে মনে মনে আওড়ায়, হয় মরবে, না হয় মৃত্যুকে খুব কাছের থেকে দেখে আসবে। কেন যে জেকের মতন পাগলের সাথে লাগতে এসেছিল, হু নোজ। যেহেতু কৃতিক নিজেও ড্রাঙ্ক ছিল, তাইও নিজেও কিছু দূর যেতেই উল্টে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানে বসে শব্দ করে হাসতে থাকেও। কৃতিক পড়ে গিয়েছে দেখে অর্ণব ওর দিকে ছুটে এগিয়ে এসে বলল, আই ইউ ওকে? এটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপভাবে আহত হবে। কৃতিক বাইকটাকে শরীরের ওপর থেকে সরিয়ে আস্তে ধীরে উঠতে উঠতে বলল, ওই বাস্টারটা আমার অরুকে মাঝ রাস্তায় অ্যাটাক করেছিল। শুধুমাত্র আমার ওপর জেদ ফলাতে গিয়ে ও অরুর ছুরি নিয়ে তাড়া করেছে। ইভেন আমি সময় মতো না এলে কি না কি হয়ে যেত, এটা একমাত্র ওপরওয়ালাই ভালো জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরও আমি ওকে এত সহজে ছেড়ে দেব? কখনো না। তাছাড়া আমি আর কি বা করলাম? ও নিজেই তো বাইক নিয়ে চলে গেল। এখন যদি ভালোভাবে বেঁচে যায় তো যাক, আর যদি না যায় তাহলে ধরে নেব ওর চ্যাম্পিয়ন হওয়ার নেশাই ওকে খোঁয়ালো। শেষ কথাটা বলতে বলতেই একটা তীর্যক কপট হাসিতে প্রসারিত হলো কৃতিকের ডার্ক ব্রাউন ঠোঁটচোরা। অরুর বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা রাতে গিয়ে ঠেকেছে। অনু আজ আর ফিরবে না, সে মায়ের কাছেই থাকবে। অরু ফিরতে চায়নি, অনু জোর করেই পাঠিয়ে দিয়েছে ওকে। বলেছে একটা রাতই তো, তারপর থেকে তো সবাই একসাথে থাকবে ওরা। এখন কষ্ট করে হসপিটালে থাকার প্রয়োজন নেই। অরুর মনটা বেশ ফুরফুরে। হাতের পার্সটাকে আঙুলে ঘোরাতে ঘোরাতে মাত্রই পাসওয়ার্ড টিপে ঘরে প্রবেশ করেছে ও। তবে হল রুমের কাউচে কৃতিককে বসে থাকতে দেখেই হাঁটার গতি থমকে যায় অরুর। এই তো সেই মানুষটা, সারাদিন এত আনন্দের মাঝেও যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। কাউচের ওপর গা ছড়িয়ে দিয়ে 2 পা টি টেবিলের ওপর রেখে বসে আছে কৃতিক। নির্ঘুম নিষ্প্রভ,
কামুক চোখ দুটো অরুর পানে নিবদ্ধ। কৃতিকের মুখের দিক থেকে চোখ সরিয়ে অরু দৃষ্টিপাত করে ওর পায়ের দিকে। 3/4 প্যান্ট পরে আছে কৃতিক, যা দরুন ফর্সা লোমশ পা দুটোর এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারোরই হৃদয় কেঁপে উঠবে, অথচ কৃতিক কতটা ভাবলেশীন হয়ে রক্ত নিয়েই বসে আছে, যেন কিছুই হয়নি। অরুকে একভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে বলল, তোর জন্যই ওয়েট করছি, ট্রিট করে দে। কৃতিকের পা দুটো পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে অরু শুধালো, নিশ্চয়ই বাইক থেকে পড়ে গিয়েছেন। কৃতিক 2 হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, ঠিকই ধরেছিস। ফার্স্ট এড বক্স কোথায়? কৃতিক আঙুল দিয়ে নিজের রুমের দিকে দেখিয়ে দিল। অরু নিজের পার্সটা রেখে বলল, থাকুন, নিয়ে আসি। এই যাবৎ কৃতিকের রুমে 2-1বার এসেছে অরু। সেদিন কৃতিকের রুমে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও নিজেও। তবে তখন তো ঘরময় অন্ধকার ছিল, কিছুই দেখার উপায় ছিল না। ওই জন্যই তো এখন ফার্স্ট এইড বক্স খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে অরু। রুমের কোথাও খুঁজে না পেয়ে এক টানে কৃতিকের জামা কাপড়ের কাবার্ড খুলে ফেললো। কাবার্ডের ড্রয়ারেই ফার্স্ট এইডের বক্স রাখা ছিল। আরও সেটাকে হাতে নিয়ে আরও একটা ছোট বক্স দেখতে পায়, সুন্দর কারুকাজ করা কাঠের বাক্সটা। কি আছে এর মধ্যে? প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই এদিক ওদিক তাকিয়ে অনেকটা বিস্ময় আর কৌতূহল নিয়েই বক্সটা খুললো অরু। অরু ভেবেই নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো কোনো হিরে জহরত থাকবে নিশ্চিত, কিন্তু অরুকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। অরু আশাহত নজরে চুলটাকে দেখে নাক সিটকে বলল, ইউ, এটা আবার কি? পরক্ষণেই ওই চুলটাকে নিজের চুলের সাথে মিলিয়ে অরু বলল, আরে এটা তো মনে হচ্ছে আমার চুল। উনি কি কালা জাদু টাদু করেন নাকি? অরু! নিচ থেকে ভেসে আসা কৃতিকের ঝাঁঝালো চিৎকারে লাফিয়ে উঠল অরু। কোনো মতে জায়গার জিনিস জায়গায় রেখে ফার্স্ট এইড বক্স নিয়ে সহসা নেমে গেল নিচতলায়। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কৃতিকের পাশে। এতদিন ধরে এ বাড়িতে আছিস, এখনো একটা বক্স খুঁজতে এতক্ষণ সময় লাগে? কৃতিকের কথায় অরুর মনে পড়ে যায় ও আর এই বাড়িতে নেই। কথাটা ভাবতেই ঈশান কোণে মেঘ জমার মতোই মনের কোণে সুপ্ত হাহাকার জমে ওঠে অরুর। অরু নিশ্চুপ বসে বসে কৃতিকের পায়ে হাত চালাচ্ছে দেখে কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি ভাবছিস? অরু তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে অন টাইম ব্যান্ডেজগুলো লাগাতে লাগাতে বলল, ভাবছি আজকে যা বলার বলুন, আমি তো কাল চলেই যাচ্ছি। কৃতিক ডিভানের গায়ে নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই? অরু এবার সিরিয়াস হয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাচ্ছি আমরা। মা সুস্থ হয়ে উঠেছেন। আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে অ্যাপার্টমেন্ট রেন্ট করা হয়েছে। অরুর কথাটা বলতে দেরি হলো, শক্ত হাতে ওর গাল দুটো চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। হঠাৎ চড়াও হওয়া তীব্র রাগে বেশ শক্ত করেই অরুর গাল দুটো চেপে ধরেছে কৃতিক। এতক্ষণে শান্ত মসৃণ রূপটা মুহূর্তেই ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তি। অরুর মনে হচ্ছে ওর গালের হাড়গোড় এক্ষুনি ভেঙে যাবে। অসহিষ্ণু ব্যথায় চোখ দুটো টলমলে হয়ে উঠল ওর। তৎক্ষণাৎ অস্পষ্ট সুরে কৃতিককে বলল, খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ল না, উল্টে ওকে কাছে টেনে নিয়ে হিসিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকে যন্ত্রণা দিতে দিতে লাইফটাকে হেল বানিয়ে ছেড়েছিস, এখনো দিচ্ছিস। কথাটা বলে পায়ের নিচে থাকা টি টেবিলটায় সশব্দে লাথি মারল কৃতিক। সঙ্গে সঙ্গে ঝনঝন আওয়াজ করে টেবিলটা উল্টে পড়ল অন্য পাশে। বোধহয় কাঁচগুলো ভেঙে গুড়িয়ে গিয়েছে। কৃতিক সেদিকে দৃষ্টিপাত না করে অরুর এতক্ষণ ধরে করা ব্যান্ডেজগুলোকে টেনে হিঁচড়ে তুলে ফেলল। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কী মানে হয়? অরু চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? আবারও রক্ত বের হবে তো। কৃতিক অরুর কথায় কর্ণপাত না করে ব্যান্ডেজগুলো ছুঁড়ে ফেলে ওকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কৃতিক চলে যেতেই অরু ধপ করে মেঝেতে বসে পড়ে। নিজেকে নিজেই আশ্চর্য হয়ে প্রশ্ন করে, উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছেন? কবে, কোথায়, কখন?
যে মানুষটা আমাকে দু চোখে সহ্যই করতে পারে না, সে কি করে আমার প্রেমে পড়লো? আমি কি ঠিক শুনছি? অপমানে কথাগুলো বলতে বলতেই অরুর হাত চলে যায় বুকের বাম পাশে। আবারও সেই তীক্ষ্ণ চিনচিনে ব্যথা। এটা কি তাহলে জায়ান কৃতিকের জন্যই হচ্ছে? আরও একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যা তেমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। বাইরে বৃষ্টি নেই, তবে প্রবল বেগে হাওয়ার তাণ্ডব চলমান। কৃতিকের বাড়িটা ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি শহরতলিতে হওয়ায় আশেপাশের নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ঝিরে ঝিরে হাওয়ার তাণ্ডবটা বরাবর একটু বেশিই মনে হয়। কিন্তু আজ সন্ধ্যার ঝোড়ো হাওয়াটা তার চেয়েও দ্বিগুণ মনে হচ্ছে। হঠাৎ করেই কেন এই ঝোড়ো হাওয়া কে জানে। সারাদিন পরে মাত্রই ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে কৃতিক। পরনে ইতালিয়ানদের মতো আঁটুসাঁটু ফর্মাল স্যুট গলিয়ে পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতে সিলভার রঙের রোল্যাক্স ঘড়ি, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে সেট করা। এই কৃতিককে দেখলে কেউ ভুলেও বলবে না যে সে ছন্ন ছাড়া বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে, যার কাছে নিজ জীবনের 2 পয়সারও মায়াটুকু নেই। ওর ভেতরের মায়া আসক্তি যেটুকুই আছে তা একমাত্র অরুকে ঘিরে। হু হু বাতাসের মাঝে কৃতিক গ্যারেজে গাড়ি পার্ক করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে। পাসওয়ার্ড টিপে হলরুমে পা রাখতেই একটা শুষ্ক ঢোক গিলল কৃতিক। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে। কোনো রূপ মানুষের আওয়াজ নেই, একটা নিঃশ্বাসের শব্দও নেই। তাহলে অরু অনু ওরা কোথায়? সকালেই তো কৃতিক অরুকে বাড়িতে দেখে গিয়েছে, তাহলে এখন কোথায়? অরু কি সত্যি চলে গেল? মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানা বাঁধা অসহিষ্ণু প্রশ্নের উত্তর ভাবতে গিয়েই সুদর্শন তীক্ষ্ণ চোয়ালটা আরও খানিকটা তীক্ষ্ণ হয়ে উঠল কৃতিকের। দাঁত গিয়ে ঠেকল দাঁতের সাথে। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ বোর্ড চেপে হলরুমের আলো জ্বালালো। আলো জ্বালাতেই কিচেনের উপাস থেকে মিয়াও মিয়াও আওয়াজ করে গা ঢাকা দিল ডোরা। কৃতিক ডোরার দিকে এক নজর দৃষ্টিপাত করে চেঁচিয়ে অরুর নাম করে ডেকে উঠল। অরু, অরু, এক্ষুনি নিচে নাম, নয়তো আমি উপরে গেলে তোর খবর আছে। না, দোতলার ঘর থেকে কোনো রূপ আওয়াজ ভেসে আসলো না। অরুও হন্তদন্ত হয়ে নেমে এলো না। রাগে ফোঁস করতে করতে এবার কৃতিক নিজেই সোজা দোতলায় গিয়ে অরুদের রুমে ঢুকে যায়। রুমে ঢোকা মাত্র 2 চোখ খিচে বন্ধ করে ফেলল কৃতিক। যা ভেবেছিল তাই। অরু ওকে না জানিয়েই বাড়ি থেকে চলে গিয়েছে। রুমের মধ্যে এখন আর অরুর একটা সুতো অবশিষ্ট নেই। থাকলে হয়তো সেটাকেও চুলের মতো বাক্সবন্দি করে রাখত কৃতিক। এই মুহূর্তে মস্তিষ্কের রাগ, জিদ, হিংস্রতা সব কিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পড়ছে খুব। অরু কৃতিককে না জানিয়ে চলে গেল, কি করে পারলো এটা? বেশ কয়েক মিনিট পেরিয়ে গেলে বুকের ভেতরে অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস ভরে নিয়ে চোখ খুলে কৃতিক। চোখ খুলতেই আবারও সেই অজানা হাহাকার। অরু নেই, অরুর পায়ে নুপুরের রিমঝিম আওয়াজ নেই, অরুর শরীরের গন্ধ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই মুহূর্তে পুরো বাড়িটাকে মৃত্যুপরী ঠেকছে কৃতিকের নিকট। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে এখানে। শরীরের মাঝে কুণ্ডলি পাকিয়ে ওঠা তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট, টাই, ঘড়ি সব কিছু খুলে মেঝেতে ছুঁড়ে মারে কৃতিক। আজ আবারও বহুদিন বাদে সেই পুরনো বিষণ্ণতা এসে হানা দিয়েছে মস্তিষ্কে। মনে হচ্ছে এমন দম বন্ধকর পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। যেহেতু কৃতিক অনেক দিনের চলমান চিকিৎসার প্রভাবে আগের চেয়ে ভালো আছে, তাই আপাতত নিজেকে সামলে নিতে পারছে। তবু এই কুচিন্তা ভাবনাগুলোকে দূরে ঠেলতে চায়ও, কিন্তু এই বদ্ধ রুমের ভেতরে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই। তাহলে কি করা যায়? অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নেমে আসে কৃতিক। নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছোটো মতো জীর্ণ শীর্ণ কোনো ফ্ল্যাট নয়, অরুদের জন্য রেন্ট করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টাল ভবন। অরুদের অ্যাপার্টমেন্টাল ভবনের 3 তলায় অবস্থিত। আজমেরি শেখ হার্টের রোগী, তাই খুব বেশি ওপরে নেওয়া হয়নি বাসাটা। সন্ধ্যা থেকে সব কিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে অনেক। ওরা 3 জন ছাড়াও আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ হাতে হাতে অনেকটা সাহায্য করছে সব কিছুতে। ছেলেটা বাঙালি, দেখতে শুনতেও বাঙালিদের মতোই শ্যামবর্ণের। স্বভাব চরিত্র মোটেও গুরুগম্ভীর নয়, কথায় কথায় হাসে, অন্য কেউ হাসায়। আজমেরি শেখের মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য হয়।
রাজকে পেয়ে অনুও অনেকটা নিশ্চিন্ত। ছেলেটা মায়ের ভালোই খেয়াল রাখতে পারবে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রাজ প্রথমেই এসে যেই কাজটা করেছে, অরুকে নিকনেম দিয়ে দিয়েছে পিচ্চি পাখি। রাজের এমন লুতুপুতু ডাকে অরু বেশ বিভ্রান্ত। তাছাড়া সে পিচ্চিটা কোথায়? একটা বিবাহিত মেয়েকে পিচ্চি বলে? আশ্চর্য। অরু যখন হিজিবিজি ভাবতে ভাবতে দাঁড়িয়ে থেকে রাজের কর্মকাণ্ড পরখ করছিল, তখনই ওর পাশে এসে দাঁড়ায় অনু। কাঁধের ওপর কনুই ঠেকিয়ে বলে, ছেলেটা বেশ স্মার্ট, কি বলিস? আসার পর থেকেই কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। অনু মুখ ভেঙে বলে, স্মার্ট না ছাই, আমাকে বলে কি না পিচ্ছি পাখি। তুই বল আপা, আমাকে কি পিচ্ছি মনে হয়? অনু অরুর মাথায় চাটি মেরে বলল, বোকামি, তুই আমাদের মধ্যে সবার ছোট, তাই আদর করে পিচ্ছি বলেছে। এতে গাল ফোটানোর কি আছে? অরু অনুকে সরিয়ে দিয়ে বলে, ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে না বোঝার কি হলো? আছি। অনু আর কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে কিচেনের দিকে চলে যায়। অনু যেতেই রাজ অরুর দিকে ঘুরে তাকিয়ে বলে, রাজের কথায় অরু তেতে উঠে মুখ ঝামটি দিয়ে রুমে যেতে যেতে বলল, পারবো না, করলে করুন, না করলে ভাগুন। অরু চলে যেতেই রাজ মুচকে হেসে বলে। রুমে এসে লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল অরু। অরুর উদাস উদাস লাগছে খুব। কালকেই তৈরি হওয়া বুকের মাঝে চিনচিন ব্যথাটা এখন তীব্রাকার রূপ ধারণ করেছে। ঘুমানোর আশায় চোখ দুটো বন্ধ করলেই একটা অসম্ভব সুদর্শন রাগী রাগী মুখ এসে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চাই সে? কেন ঘুমাতে দিচ্ছে না? কেনই বা বুকের বাঁ পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? কৃতিকের কথা ভাবতে গিয়েই অরুর আকস্মাৎ মনে পড়ে যায় ডোরার কথা। এখন অরু নেই। কৃতিক নির্ঘাত ডোরাকে বাড়ি থেকে বের করে দেবে। বনানা। ডোরার কথা চিন্তা করে অরু শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ঠিক করলো কাল ভার্সিটি গিয়ে কৃতিকের বাড়িতে গিয়ে ডোরাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। কিন্তু রাতই বা কখন শেষ হবে, আর আগামীকালই বা কখন আসবে? অস্ফুটে কথাটা উচ্চারণ করতেই আবারও চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল অরুর। বুকের ভেতর সেই এক তীক্ষ্ণ চিনচিন ব্যথা। অরুর কষ্ট হচ্ছে, অজানা কষ্ট। কিন্তু কার জন্য? বারবার মনে পড়ছে কৃতিকের মুখ থেকে উগরে আসা স্পষ্ট কথাগুলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছরের বড় হয়েও কৃতিক অরুর প্রেমে পড়েছে। কথাটা ভাবতে শিহরিত হয়ে উঠছে অরুর হৃদয়, মন, সব কিছু। হাজার চেষ্টা করেও কৃতিকের কথা মাথা থেকে সরানো যাচ্ছে না। না চাইতেও ওই মুখটাই মনে পড়ছে বারবার। এ যেন মন মস্তিষ্কের এক তীব্র দোটানা। আর ভালো লাগছে না এই উদাসীনতা। মনটা যে কী চাইছে নিজেও জানে না অরু। ওই জন্যই তো কৃতিককে না জানিয়ে চুপি চুপি চলে আসা। নয়তো কৃতিক সবার সামনে জিদের বসে কী না কী করে বসতো কে জানে। কৃতিককে নিয়ে অহেতুক ভাবতে ভাবতেই অরুর চোখ যায় রুমের পাশে টানা বারান্দার দিকে। অরু ভাবলো একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাহলে যদি ভেতরের কষ্ট কষ্ট ভাবটা একটু কমে আসে। যেই ভাবা সেই কাজ। একটুখানি স্বস্তির আশায় এগিয়ে গিয়ে কাঁচ ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল অরু। সঙ্গে সঙ্গে একরাশ দমকা হাওয়া এসে চোখে মুখে আছড়ে পড়ল ওর। এই রুমের বারান্দাটা ভবনের একেবারে পেছনের দিকে। পেছনের রাস্তাটাও নির্জন। সোডিয়ামের মৃদু আলো ব্যতীত খুব বেশি আলো নেই এখানে। মানুষজনের আনাগোনাও তাই বেশ কম, যাকে বলে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের সাথে আজ বাইরে তীব্র বাতাসে তাণ্ডব নৃত্য চলছে। কি জানি কৃতিক কী করছে? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই অরু মিনমিনিয়ে বলল, কি আর করবে, হয় কানে হেডফোন গুঁজে ডার্ক রোম্যান্টিক অডিও বুক শুনছে, নয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে। বোরিং লোক একটা। বিড়বিড়িয়ে কথাটা বলে হাত দিয়ে বারান্দার কার্নিশে ভর করে মাথা নুইয়ে সোজা নিচের দিকে চাইল অরু। নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠল ওর। নিজেকে ভুল প্রমাণ করতে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচের দিকে তাকালো অরু। দেখলো অরুর দৃষ্টি বরাবর বাইক হেলান দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে কৃতিক। চুলগুলো অগোছালো, ফর্মাল শার্টের হাতাটাও ঘোটানো, গলায় টাই নেই, সামনের দিকের কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা, যার ফলে ঢেউ খেলানো ফর্সা বক্ষ দিয়ে স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে বড্ড এলোমেলো লাগছে।
ঘোলাটে দৃষ্টিটাও কেমন বেসামাল। এত দূর থেকেও কৃতিকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল অরুণ। কেন যেন মনে হচ্ছে কৃতিক আর কারোর জন্য নয়, বরং ওর জন্যই দাঁড়িয়ে আছে এত রাতে। ওরও আর বারান্দায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। হুট করেই কীভাবে যেন ওড়নাটা নিয়ে সবার আড়ালে ছুটে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। মাথায় ভালো মতো ঘুমটা টেনে ছুটে এলো কৃতিকের কাছে। ওরু নিচে নেমে এসেছে, তাও কৃতিক একইভাবে তাকিয়ে আছে ওরুর পানে। কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্তি নেই, দু চোখে যা আছে তা হলো এক রাশ মাদকতা। ওরু সুতির থ্রিপিস পরে আছে, মাথায় ওড়না দিয়ে ঘুমটা টানা, লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধনহারা। ওরু কৃতিকের কাছে এগিয়ে আসতেই কৃতিক দুই হাতে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে হিস হিসিয়ে বলল, তোকে হুট করে বহু লাগছে জান। কৃতিকের কথা স্পষ্ট নয়, মাথাটাও কেমন টলছে, মুখ দিয়ে অ্যালকোহলের বিশ্রী গন্ধ বের হচ্ছে। ওরু চোখ মুখ কুঁচকে বলল, আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এত দূর চলে এসেছেন? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়লে ওরু পুনরায় বলে, যদি কিছু হয়ে যেত? কৃতিক ওর কথায় তোয়াক্কা না করে নিভু নিভু চোখে বলল, তুই আমায় ছেড়ে কেন চলে এলি? এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনেই দেখতাম, সেটাও তোর মায়ের সহ্য হলো না। অরুর কাছে কৃতিকের এই রূপ পুরোপুরি নতুন। ও কখনো কৃতিককে এমন নরম সুরে কথা বলতে শোনেনি, আজই প্রথমবার। কৃতিকের বলা প্রত্যেকটা কথা ওরুর শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বুকের মাঝে জমতে থাকা সেই তীব্র চিনচিন ব্যথাটা হুট করেই কেমন উবে গিয়েছে। পাছে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি। কি নাম দেওয়া যায় এই প্রশান্তির? জানা নেই ওরুর। ওরু চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘষে দু হাতে ওকে আরও খানিকটা কাছে টেনে বলল, হার্টবিট, ফিরে চল আমার সাথে। তুই তো আমার, তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো, বল যাবি? কৃতিকের প্রশ্নের কোনো উত্তর নেই অরুর কাছে। ও তো এখনও কৃতিককে নতুন রূপে আবিষ্কার করায় ব্যস্ত। এই কোন কৃতিককে দেখছে ও? অরু যখন কৃতিকের বাহু ডোরে দাঁড়িয়ে কৃতিককে নিয়ে হাজারো চিন্তায় বিভোর, তখনই কানে ভেসে আসে অনুর গলার কর্কশ আওয়াজ। উপর থেকেই হাঁক পেরে পেরে ওকে ডাকছে অনু। বারবার বলছে, রাতের বেলা কোথায় গেল মেয়েটা? রুমে দাঁড়িয়ে অনু ডাকছে বুঝতে পেরে অরু নিজের মাথার ঘোমটাটা আরও ভালো করে টেনে নিয়ে কৃতিককে উদ্দেশ্য করে বলে, মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে দিন। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘষতে ঘষতে বলল, পকেটে মনে হয়। কৃতিক টলছে, তাই অরু নিজেই ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল প্রত্যয়ের নাম্বারে। প্রত্যয় ফোন রিসিভ করে অভ্যাস থেকে কিছু বলার আগেই অরু এক নিঃশ্বাসে বলল, ওনাকে না, মানে কৃতিক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান, উনি ড্রাঙ্ক হয়ে আছেন। প্রত্যয় চমকে গিয়ে বলল, কি বলছো? কোথায় আছে ভাই? অরু মিনমিনিয়ে বলল, আমাদের নতুন বাসার পেছনের রাস্তায়। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আমি এক্ষুনি আসছি। প্রত্যয় কল কাটার আগে অরু একটু আগ বাড়িয়ে বলল, ইয়ে ভাইয়া, আপাকে কিছু বলবেন না দয়া করে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, যদিও বা কৃতিক ভাই এসবে পরোয়া করে না, তবুও তুমি যখন বলেছো তখন বলবো না। অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিয়ে কৃতিককে বলল, আপনি থাকুন, আমি আসছি। আবার তখন থেকে ডাকছে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কৃতিক এই দিক ওই দিক মাথা নাড়িয়ে ঘোর আপত্তি জানিয়ে বলে, কোথাও যাবি না, তুই আমার সাথে ঘুমোবি এখন। ঠিক সেই রাতের মতো তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমোবো আমি। কৃতিকের কথায় অরু মনে মনে বলে, আপনি স্বাভাবিক থাকলে এমন আচরণ করেন না কেন বলুন তো? এমন ব্যবহার করলে তো আমি কবেই আপনার প্রেমে পড়ে যেতাম। নতুন সূর্যের উদয় হয়েছে ধরণীতে। কৃতিকের বাড়িটা যেমন পুরোপুরি নির্জন নিরিবিলি, ঘুম থেকে উঠলে মনে হয় মৃত্যুপুরী। এখানে মোটেও তেমনটা নয়। সকাল হতেই এই বেশ ভালোই গাড়ি ঘোড়া মানুষজনের শোরগোল শোনা যায়। নতুন পরিবেশ, তাই খুব সকাল সকালেই ঘুম ভেঙেছে অরুর। ঘুম ভেঙেছে কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যা। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি অরুর। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে, আর এখন ঘুম থেকে উঠেই রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে বের হওয়ার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে। কোথায় যাচ্ছ, কখন ফিরবে, কত দূরে ভার্সিটি, আরও কত কি। প্রথমে তো স্বয়ং রাজকেই ঝুলিয়ে দিতে চেয়েছিল কাঁধের মধ্যে, পরে অবশ্য কোনো মতে কথা খাঁটি বেরিয়ে এসছে অরু।
অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা ভার্সিটিতে যাওয়া যায়, কিন্তু আজকে তো মঙ্গলবার, কৃতিকের ক্লাস নেই। সেটা মনে করতেই ওরও পিছু পা হাঁটে। আজ আর ভার্সিটিতে যাওয়ার ইচ্ছে নেই ওর, বরং উল্টো পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে ওর চেনা গন্তব্যের উদ্দেশ্যে। চেনা পরিচিত অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে ওরু। সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সেই আত্মবিশ্বাস কর্পূরের মতো কেমন হাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুখ গহ্বরে একটুও তরল অবশিষ্ট নেই শুষ্ক গলাটাকে ভেজানোর জন্য। ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে, পা দুটো কেমন ঝিনঝিন করছে। তবুও সকল চিন্তা ভাবনা ভয় ডরকে পিছু হটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল ওরু। প্রথমে ভেতরে গিয়ে কৃতিককে কি বলবে না বলবে সেই কথাগুলো হাজারবার প্র্যাকটিস করে নিয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে। অতঃপর পাসওয়ার্ড টিপে সোজা বাসার মধ্যে হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুঁচকে এলো ওরু। দেখলো বরাবরের মতো ঘরময় অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউচে আধাশোয়া হয়ে বসে বাইক রাইডিংসের গেমস খেলছে কৃতিক। ওরুকে না দেখেই ওপাশ থেকে তার গমগমে আওয়াজ ভেসে এলো, কি চাই? ওরু কাঁধে ঝোলানো চামড়ার ব্যাগটা হাতে দিয়ে খুঁড়তে খুঁড়তে বলল, ডোরাকে নিতে এসেছি। তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পেছনে তাকিয়ে কৃতিক দাঁত কটমুটিয়ে বলল, ডোরা কি তোর বাপের কেনা সম্পত্তি যে চাইলেই নিয়ে যাবি? ওরু মিনমিনিয়ে বলল, ডোরা আমার মেয়ে, ও আমার সাথেই থাকবে। কৃতিক ভ্রুকুচকে বলল, আমাকে কি তোর বিড়াল মনে হয়? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনি? ওরু মাথা তুলে বলল, আপনাকে তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছিস, কাছে আয়। দিনের বেলাতেও পুরো বাড়ি রাত হয়ে আছে। আরও একটা শুষ্ক ঢোক গেলে শুধালো, কাছে এলে কি করবেন? আমরা যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবি নাকি আমি উঠে টেনে হিঁচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে আনবো, সেটা তোর ইচ্ছা। ডিপেন্ডস অন ইউ। এই বলে আবারও পেছনে ঘুরল কৃতিক। ওরুর অজানা এক বিশ্বাস কৃতিক ওকে কাছে পেলে কিছুই বলবে না। সেই বিশ্বাস থেকেই পা টিপে টিপে কৃতিকের কাছে এগিয়ে গেল ওরু। ও পাশে এসে দাঁড়াতেই কৃতিক পুনরায় হুকুম করলো, পাশে বস। ওরু তাই করলো। চুপচাপ কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো। ওরু বসেছে কি বসেনি, তৎক্ষণাৎ ওর কোলের ওপর মাথা দিয়ে শটান শুয়ে পড়ল কৃতিক। কৃতিকের এমন আকস্মাৎ কাণ্ডে ওরুর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে ছোট মেদহীন পেটটা শ্বাস প্রশ্বাসের তালে তালে যে উঠানামা করত, সেটাও পুরোপুরি বন্ধ। ওরু এমন স্ট্যাচু হয়ে আছে দেখে কৃতিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, শ্বাস করছিস না কেন? মরে যাবি তো। করছি। কৃতিক পুনরায় চোখ বন্ধ করে ওরুর হাতটা মাথায় রেখে বলল, কাল সারা রাত ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করছে। এখন ঘুমোবো, যতক্ষণ ঘুমোবো হাত যাতে মাথা থেকে না নড়ে। কৃতিকের কথায় ওরুর খুব বেশি অস্বস্তি হলো না। ওর মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে ওরু ঠোঁট টেপে হেসে মনে মনে বলল, কাল রাতে যা পাগলামি করেছেন তাতে মাথা ব্যথা হওয়ারই কথা। ওরুর হাতে স্নিগ্ধ পরশে কৃতিক ঘুমের দেশে বাড়ি জমাতে জমাতে হাসকি স্বরে বলল, ওরু। কৃতিক এবার ওপর হয়ে শুয়ে বলল, তুই পুরোপুরি আমার হয়ে যা, বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো, একটুও বকবো না, একটুও মারবো না। কৃতিকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌ ওরু শুনেছে কি শোনেনি কে জানে। মায়ের মাথায় বিলি কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্রই রুমে এসেছে অনু। রুমে আসা মাত্রই অনু দেখতে পায় ভাইব্রেট মোডে থাকা ফোনটা সেই কখন থেকে কেঁপে কেঁপে উঠছে। অনু এগিয়ে গিয়ে ফোন কানে তুলতেই প্রত্যয় অসহায় সুরে বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছে অনু। অনু মৃদু হেসে বলল, কি করে দেখবেন, এখন তো আর হসপিটালে যেতে হয় না। ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছি। মায়ের সব একদম পছন্দ করেন না। প্রত্যয় ত্যক্ত হয়ে বলল, আমি তোমাকে দেখতে চাই, ব্যাস। কিভাবে দেখা করবে সেটা আমি জানি না। অনু একটু ভেবে বলল, দেখি গ্রসারির কথা বলে বের হতে পারি কিনা, পারলে জানাবো আপনাকে। হয়তো সাথে করে ওরুকেও ধরিয়ে দেবে মা। প্রত্যয় হেসে জবাব দিল, নো প্রবলেম। মনে মনে বলল, ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে ওরু অটোমেটিক ম্যানেজ। সারাদিন
পার করে গোধূলি লগ্নে ঘুম ভাঙল কৃতিকের। আড়ামোড়া ভেঙে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল ঘুমন্ত এক মায়াপুরী স্নিগ্ধ মুখশ্রী। এটা ওরও কৃতিকের ব্যক্তিগত ওরূপ, যে এই মুহূর্তে কৃতিকের মাথাটা কোলে নিয়েই কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর নরম তুলতুলে হাতটা এখনও কৃতিকের চুলের ভাঁজেই নিবদ্ধ। আজকাল ওর একটু একটু আত্মসমর্পণে বেশ খুশি কৃতিক। ওরুকে দেখতে দেখতে কৃতিকের ঠোঁট দুটো প্রসারিত হলো আন্তরিকতা জড়ানো হাসিতে। পরক্ষণেই হাতের কবজিতে এঁটে থাকা ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে উঠে এসে বসে কৃতিক। অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনে চাদর এনে ওরুর গায়ে জড়িয়ে দিয়ে সোজা চলে যায় দোতলায়। অরুর যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায়। কোনো মতে ঘুমো ঘুমো চোখে উঠে বসে। চারিদিক পর্যবেক্ষণ করে আঁতকে ওঠে অরু। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে, এই রে, আমার তো ফিরতে হবে। কখন ঘুমিয়ে পড়লাম আমি। উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে অরুর চোখ যায় কিচেন কাউন্টারের দিকে। সেখানে বসে বসে কফি পান করছে কৃতিক। তার পরনেই লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম। পাশের স্টুলে হেলমেট রাখা, দেখেই বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে। সেই সকালে এসে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতেই পারেনি অরু। এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয় তটস্থ হয়ে গিয়েছে। তাই কোনো কিছু না ভেবেই দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে কৃতিকের জামা টেনে ধরে কাঁদো কাঁদো সুরে অরু বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, বাসায় কিভাবে ফিরবো? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, ফিরতে হবে না, থেকে যা। মজা করবেন না, আমাকে যেতে হবে, মা আছে তো। আমার ম্যাচ আছে, প্রত্যয়কে কল দিয়ে আসতে বলেছি, ও তোকে নিয়ে যাবে। কৃতিক দিয়ে আসবে না শুনে অরুর কি একটু অভিমান হলো না? হলো তো বটে। তবুও বাচ্চাদের মতো করে কৃতিকের জ্যাকেট টানতে টানতে বলল, কখন আসবে সে? আমাকে এক্ষুনি ফিরতে হবে। কৃতিক এবার অরুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কতবার বারণ করেছি আমার কাছে আসবি না, আমাকে ধরবি না, কথা শুনিস না কেন? কৃতিকের কথায় অরুও তেতে উঠে ঝাঁঝ নিয়ে বলল, কেন বারণ করেছেন? আমার শরীরে কি নোংরা লেগে আছে? কৃতিক এবার উঠে দাঁড়িয়ে অরুর দিকে এগোতে এগোতে বলল, তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমি জানি। কৃতিকের হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে খানিকটা ভরকে গেল অরু। মাথা উঁচু করে এক নজর কৃতিকের দৃষ্টি পরখ করে ওর এগিয়ে আসার তালে তালে পেছাতে পেছাতে শুষ্ক ঢোক গিলে অরু শুধায়, কি লেগে আছে? কৃতিক বাঁকা হেসে বলল, এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? অরু কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আপনি এগোচ্ছেন তাই ভয় করছে। নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে? কৃতিকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অরুর পিঠ দিয়ে গিয়ে ঠেকলো কাঁচের দেয়ালে। কৃতিক ধীর পায়ে অরুর খুব কাছে এগিয়ে এসে ওকে একটানে ঘুরিয়ে দিল। অরু এখনও কাঁচের দেয়ালের সাথে সিঁটিয়ে আছে। তীব্র হৃদস্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট্ট নারী দেহটা। কৃতিক এক হাতে অরুর রেশমের মতো লম্বা চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল। অন্য হাত দিয়ে একটানে খুলে ফেলল পিঠের উপর ফুল বানিয়ে বাঁধা টপসের লম্বা ফিতেটা। হঠাৎ করে ফিতে খুলে ফেলা তরুণ জামার গলাটা একেবারে ঢিলে হয়ে গিয়েছে। অরুর হাত পা অজানা লাভডুডের দরুন অবশ্যই আছে। কোনো এক অদৃশ্য শক্তি বলে মুখ ফুটে কথা বলার বাক শক্তিটুকুও অবশিষ্ট নেই ওর মাঝে। শরীরের তরুণে তরুণে কুণ্ডলি পাকিয়ে ওঠা নারী সত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাঁচের দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক ঘোর লাগা চোখে অরুর ফর্সা কামুক পিঠদৃশ্যে তাকিয়ে একটা শুষ্ক ঢোক গেল। অতঃপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর। তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগেই ওদের মাঝে ধূমকেতুর হোলকার মতো হঠাৎ জ্বলে ওঠা অবাধ্য অনুভূতিকে শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয়। ভাই ওরুকে প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে অরুর পিঠটা ঢেকে দিল কৃতিক। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, তুমি গাড়িতে ওয়েট করো, আমি ওরুকে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। কৃতিক আবারও অরুর জামার ফিতেই হাত দেয়। এবার অরু সংকুচিত হয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, কি করছেন? কৃতিক জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিচ্ছু করবো না, পেছনে ঘোর, ফিতেটা লাগিয়ে দিই। তোর না লেট হয়ে যাচ্ছে। অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। কৃতিক আলতো হাতে ফিতেটা লাগিয়ে দিতে দিতে বলল,
রাতে বারান্দায় আসবি, আমি নিচে ওয়েট করব। অরুর আপাতত হ্যাঁ না কিছু বলার মতো অবস্থা নেই। গোল গোল গাল দুটো রক্ত রাঙা হয়ে মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে। কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে সেই কখন। মুখ তুলে আর কৃতিকের চোখের দিকে যাওয়ার সাহস হলো না ওর। কোনো মতে ব্যাগটা হাতড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তারপর সোজা গাড়ির মধ্যে। অরু বেরিয়ে যেতে ডোরা কৃতিকের পায়ের কাছে এসে মিয়াও মিয়াও লাগিয়ে দিয়েছে। কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে বলল, তোর মাল কিন্তু তোকে নানিয়েই চলে গেল, সেই মন ইউডোরা।